হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল নীলিমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু খুব দারুণ হতে চলেছে, কেউ স্কিপ করবে না, স্কিপ না করে দেখবে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আশা করি তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় গেছিলাম, তারই ব্লগ এটা। বাবা গো বাবা, দাদা বৌদি বিরিয়ানিতে গিয়ে আমি যে কি বিপদে পড়েছি সেটা আর বলার মতো না। মানুষের কত কৌতূহল, আর সবাই একটা কথা বলছে যে আমাকে নিয়ে গেল না, আমাকে নিয়ে যেতে পারতে, আমাদের বললে না। সবাই মোটামুটি রেগে ক্ষেপে আছে আমার উপর, কিন্তু আমার তো কিছু করার নেই, আমার তো প্ল্যান ছিল না। তবে হ্যাঁ, মেয়ের পরীক্ষা না থাকলে হয়তো এই 10 বছর পরও আমি গিয়ে পৌঁছাতে পারতাম। তো 10 বছর ধরে বরকে বলে যাচ্ছি চলো না গো, একটুখানি নিয়ে চলো। ও আজও আমায় নিয়ে গেল না। সেদিন হঠাৎ করে সুকান্ত সদনে মেয়ের প্রোগ্রাম থাকার কারণে, সারাটা দিন না খাওয়ার কারণে আমরা ভাবলাম আজকের লাঞ্চটা আমরা দাদা বৌদি বিরিয়ানিতেই করব। সেই কারণে হরেকৃষ্ণকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিলাম। আমরা সকালবেলা চলে গেলেও ও কিন্তু বেলার দিকে গেছিল, শুধুমাত্র হয়তো দাদা বৌদি বিরিয়ানিতে খেতে যাব বলে। তবে এবছর থেকে প্রথম শুরু হলো মনা ডিস্ট্রিক্টের পরীক্ষা। নেক্সট ইয়ার হয়তো আবার হবে, তখন হয়তো আবার যাব, কিন্তু কোন ভবনে হবে, কোন অডিটোরিয়ামে হবে সেটা আমি কিন্তু জানি না। যাই হোক, একদম কাছাকাছি ছিল বলেই চলে গেছিলাম। পাশের বড় একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটা ছিল সুকান্ত সদন, আর সেখানেই আমাদের প্রোগ্রাম ছিল। প্রচুর লাইন দেখেছিলাম, প্রায় 1টা থেকে 3টে পর্যন্ত লাইন অজস্র ছিল, অসম্ভব ভিড় ছিল। 2-3 ঘন্টা মিনিমাম লাইন দিতে হচ্ছিল, কারণ একদম প্রপার লাঞ্চ টাইম ছিল। আমি তো স্যারকে বলেই দিয়েছিলাম দাদা বৌদিতে বিরিয়ানি খেয়ে যাবই যাব, তো সেই কারণেই লাইন দিলাম। আর সত্যি কথা বলতে আমরা যখন 3:30টার দিকে বেরিয়েছিলাম তখন কিন্তু লাইনটা অনেকটা কমে গেছিলো, আর আমরা দুজন ছিলাম বলে আমাদের আরও তাড়াতাড়ি হয়ে গেছিলো। তবে যারা ডিস্ট্রিক্টে গেছিলো পরীক্ষা দিতে, অনেকেই ওই হলের মধ্যে নিয়ে গিয়েই খেয়েছিল। পুরো বিরিয়ানির গন্ধটা হলের মধ্যে ভুবু করছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এদিকে আমরা ঢুকে পড়েছিলাম দাদা বৌদি বিরিয়ানিতে খেতে। আর আমি প্রথম ভেবেছিলাম প্রথম যে ঢুকতেই ওই হলটাতেই আমাদের বসাবে, কিন্তু না, এদিকে আবার নতুন বিল্ডিং হচ্ছে, সেটা এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি। তো সেখানে এসেও আমাকে অনেকক্ষণ লাইন দাঁড়াতে হয়েছিল। কি আর করবো বলো, ঢুকে যখন পড়েছি লাইন তো দিতেই হবে। তবে এখানে ওই দুজন ছিলাম বলে আরও তাড়াতাড়ি সম্ভব হয়ে গেছিলো। আর উপরটা দেখতে পাচ্ছ কতটা ভিড়, আর কতটা ভিড়ের পরে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম শেষ লাইনে। যাই হোক, ওই দুজনের জন্যই আমাদেরকে উপরে তাড়াতাড়ি ডেকে নিল, ওই লাইনের মাঝখানেই, সবার মাঝখানে। সবাই তো খুব রেগে গেছিলো, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এর ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, আর আমার মেয়ের ভীষণ পছন্দ হয়েছিল। আর যে ট্রফিটাও জিতেছিল সেটা কিন্তু ওর হাতেই ছিল, কিন্তু হাত থেকে একবারও ব্যাগের ভিতর ঢোকায়নি। আর জানো তো, এসে মনে হচ্ছিল ফাইনালি আসতে পারলাম, মানে এতদিনের স্বপ্ন পূরণ হলো। এমনটা নয় দাদা বৌদির বিরিয়ানি কোনোদিন আমি খাইনি, তবে আগেও খেয়েছি, কিন্তু আমি এখানে এসে খাইনি। এখান থেকে পার্সেল নিয়ে গিয়ে বাড়িতে খেয়েছি, অনেকবারই পার্সেল নিয়ে গিয়ে বাড়িতে খেয়েছি। আমার একটা দেওর আছে, তোমরা তো জানোই, শানুদা। তো শানুদা ওখান থেকে, মানে দমদম থেকে আসার সময় দাদা বৌদি বিরিয়ানিতে লাইন দিয়ে অনেক সময় এসেছে বিরিয়ানি নিয়ে আমাদের বাড়িতে। অনেক দিন হয়ে গেল ভাবছি তোমাদের ভিডিওটা শেয়ার করব, কিন্তু করার হচ্ছে না। আর আজকে আমার শরীরটা অনেকটাই খারাপ, তার মাঝখানে বিকেলবেলায় একটু ফ্রেশ আছি, আর কাজকর্ম আছে সারাদিন আমি কিচ্ছু করিনি, সেই জন্য ভাবলাম এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের সব থেকে পছন্দের প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আর মাটন কিছু একটা নিয়েছিল, চম্পারানি না কি যেন একটা, বেশ যাই হোক, তো সেটাই আমরা খেয়েছিলাম। আর আমাদের তো বিরিয়ানি মানে কোনো কথা হবে না, দাদা বৌদি বিরিয়ানিতে বিরিয়ানিই খেতে আসবো স্বাভাবিক। এখানে অনেক মানুষ দেখলাম ভাত টাত এসব খেতে এসেছে, কিন্তু আমি ভাই বিরিয়ানিতে গিয়ে আগে বসবো, বিরিয়ানি খাবো, অন্য কিছু আমি কোনো হোটেলে গিয়ে তোমরা যারা জানো না ওখানকার বিরিয়ানির দাম কেমন তারা অবশ্যই দেখে নাও। এ দেখো, মাটন বিরিয়ানি 410 টাকা থেকে শুরু করে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি এখানে, তোমরা একবার ভিডিওটাতে দেখে নিও। সাইজটা একটু বড়, আর আমার মামাম এখানে এসে টিস্যু পেপারগুলো নিয়ে ভীষণ খুশি হয়ে গেছে। ও টিস্যু পেপার ইউজ করতে ভীষণ ভালোবাসে, বাড়িতেও যদি টিস্যু থাকে কোনো না কোনো কাজও ঠিক লাগাই, যে কারণে আমি টিস্যুগুলো সব। আর আমরা আজকে কিন্তু লার্জটা অর্ডার করিনি, 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম। সেটা হচ্ছে হরেকৃষ্ণ 1 প্লেট, আমি আর মামামে 1 প্লেট। তবে আমাদের ভালোভাবেই হয়ে গেছিলো, লার্জটা নিলে হয়তো খেয়ে উঠতে পারতাম না। যাই হোক, একটু জল খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল, আর বাইরে সারাদিন থাকা মানে শরীরে কত ক্লান্তি আসে তোমরা তো ভালো করেই জানো। আর আমি ভীষণ খুশি ছিলাম এখানে বিরিয়ানি খেতে এসে, আর চারিদিকটা দেখছিলাম। তবে বিরিয়ানি অনুযায়ী, মানে লোকের ভিড় অনুযায়ী সিট অনেক কম মনে হচ্ছিল আমার। তো ভিড় এই কারণেই হয় আমি বুঝতে পারছি, মানে লোকের সিটটা সংখ্যাটা এখানে খুব কম। সিট যদি বেশি থাকে তাহলে ভিড়টা কিন্তু তাড়াতাড়ি কমে যায়, কিন্তু যদি সিট কম থাকে ভিড়টা তো রাস্তায় জমবেই বলো। যাই হোক, তো এখানে আমরা দেখছিলাম আর খাচ্ছিলাম, উপরের সিলিংগুলো আমার বেশ ভালো লাগলো।
একদম সুন্দর একটা রেস্টুরেন্ট, যে কারণে এর নাম দাদা বৌদি। অনেকেই তো আমাকে বলছে একা একা চলে গেলে আমাদেরকে নিয়ে গেলে না, ও আমাদের পার্টি দিচ্ছ না, নিজেরা খাওয়া দাওয়া করে এলে, এরকম অনেক মানুষের অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি যেদিন থেকে বলেছি আমি দাদা বৌদি বিরিয়ানিতে গেছি বা আমি পিক পোস্ট করেছিলাম সেদিন থেকে। এখানে কিছু কিছু জিনিস খুব ভালো লাগলো, যেমন গণেশটা, একটা লাকি বাম্বা, মা কালী রয়েছে, বড় মার ফটো রয়েছে। তো তারপর আমরা এখানে চলে এলাম বিরিয়ানির দিকে। আর বিরিয়ানিটা দিয়েছিল কলা পাতাতে, আর কলা পাতার ব্যাপারে ইউনিকটা বুঝতে পারলাম না কেন দিয়েছে। যাই হোক, আমরা ওখান থেকে এই যে মাটনের কি একটা রেসিপি ছিল, আমি এটা খেয়াল করিনি, তোমাদের দাদাভাই অর্ডার করেছিল, আমি জানিও নি শুনিও নি, ঝটপট করে শুধু খেয়ে হয় না। যখন প্রচণ্ড পরিমাণে খিদে থাকে তার মধ্যে আমার এরকম একটা পিচ্ছি বাচ্চা থাকে যে খেতেই চায় না, একদম শুধু নেবো, তার মধ্যে ওকে দিতে হবে মকটেল একটা। বিরিয়ানি খেতে বসে দেখেছে একটা বাচ্চা মকটেল খাচ্ছে, তো সেইগুলো ওকে খেতে হবে। যাই হোক, সেখানে তো পর্ব শুরু হলো, দেন তারপরে আমরা বিরিয়ানি খাওয়া শুরু করলাম। আর সব থেকে ভালো কথা, এখানে যে একটা ধনেপাতার চাটনি দেয়, যে চাটনিটা আমার ভীষণ ভালো লাগে আর আমার ভীষণ ফেভারিট। আমাদের বাড়িতে যখনই আমি নিয়ে এসেছি তখন ফ্রিজে স্টোর করে আমি অনেক দিন পর্যন্ত এই চাটনিগুলো খেয়েছি। যখন বাড়িতে আসে তখন তো অনেক প্লেট আসে, অতএব ধনেপাতা অনেকটা থেকে যায়। এখানে দেখো এই বাটিটাতে দিয়েছে কতটা পরিমাণ, তাহলে তোমরা ভাবতেই পারছো। তবে স্যালাডে শশা গাজরের জায়গায় পেঁয়াজটা বেশি ছিল। আমি তো পেঁয়াজ খাই না, অনেকেই দেখবে শশা কিন্তু খায় না, পেঁয়াজ খাই, কিন্তু আমি আবার আমি স্যালাড বলতে বুঝি হচ্ছে শশা গাজর এগুলো, আমি পেঁয়াজ অতটা খাই না, বিরিয়ানির সঙ্গেও খাই না। যাই হোক, ধনেপাতা চাটনিটা দিয়ে আমি বেশি খেয়ে নিয়েছিলাম। আমি আর মটনের তরকারি যেটা করেছিল সেটার দিকে নজর দিইনি, কারণ আমার ধনেপাতা চাটনি দিয়ে বিরিয়ানি খেতে এটা ভীষণ ভালো লাগে, আর এটা সবসময় খাই না, সেই কারণে আমি আর ওইদিকে যাইনি। আমার বরমশাই বলছিল যে বেকার, তাহলে এটা নিলাম, ওকে একা খেতে হয়ে যায়। এখানে আমার মাম্মামকে খাওয়াচ্ছিলাম অনেকটা আমার খাওয়ার পরে, ওকে দিয়েছিলাম নিজের মতো খাও, কিন্তু খেতে পারছিল না বা বদমাইশি করছিল বা খাচ্ছিল না, সেই কারণে ওখানে আমি শুরু করেছিলাম ভাল্লুকের গল্প। যেসব ওয়েটার দাদারা ছিল তাদেরকে ডেকে ডেকে বলছিলাম, তোমাদের এখানে ভাল্লুক আছে, তোমাদের এখানে আর কি কি অ্যানিমেল আছে যারা বাচ্চারা না খেলে তুলে নিয়ে যায়, মানে মায়েরা বাচ্চাদের যেরকম গল্পটা অ্যাকচুয়ালি বলে সেই রকম গল্প ওখানে হাজির করেছিলাম। আর ওয়েটার দাদারা প্রচুর পরিমাণে হাসাহাসি করছিল। এনি কস্টে কিন্তু আমাকে আমার বাচ্চাটাকে খাওয়াতে হবে, সেই কারণেই এই আষাঢ়ের গল্প ওখানে শুরু হয়েছিল। আর আমারও খুব হাসি পাচ্ছিল, ওইটা দাদারাও হাসছিল। কি করব বলো, বাচ্চারা তো এরকমই হয়, ওদের তো গল্প শোনাতে হয় না, ফোন দেখাতে হয় না, টিভি দেখাতে হয়। তো অনেকেই জানো না যে আমার মামাম কিন্তু ফোন দেখে না, ও টিভিটাই দেখে, ছোটোর থেকেই টিভিই দেখাবে ওকে, আমি ফোনের নেশা করিনি। তো তারপর ওকে খাওয়ানোর পর, আমি খাওয়ার পর হরেকৃষ্ণ খাচ্ছিল, দেন তারপর আমরা একটু এদিকে ঘুরতে চলে এলাম। আর এইদিকে হচ্ছে সেই রাস্তা একদম প্রপার, আর জায়গাটা কিন্তু পুরো কাজ দিয়ে ঘেরা ছিল। আর আমার মামা একটা সোফা পেয়ে এখানে শুয়ে পড়লো, খাওয়ার পর ঘুম চলে আসে, বলে না শুতে দিলে বসতে চায়, ওরকম অবস্থা হয়ে গেছে ও। তারপর আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম, যেটা হচ্ছে এই সেলফি জোন ছিল, সেলফি জোনে ওখানে হেঁটে হেঁটে গেলাম, ফটো তুললাম, বেশ মজা করলাম, সুন্দর একটা ইভিনিং কাটলো। অ্যাকচুয়ালি ইভিনিং বলাটা ভুল হবে, এটা ছিল আফটারনুন, যেহেতু 5টার সময় এরকম ব্যাপারটা হচ্ছিল, সেহেতু 5টা মানে 4:30 5টা মানে ওটা আফটারনুনের মধ্যেই থাকে। যাই হোক, আমরা এখানে দুজনেই পোস্ট পাস দিয়ে ফটো তুলে নিলাম। আর এখানে কিছু কিছু জায়গা আমার বেশ ভালো লেগেছে, যেমন সেলফি জোন, এই যে সুন্দর করে কাচের ভেতর এই যে সুন্দর সুন্দর করে সাজিয়ে রাখা, এগুলোও কিন্তু সেলফি জোন। তারা আমাদের দেখে রাগ করেছে যে আমরা তোমাদের বলিনি, আমরা কিন্তু হঠাৎ করে গেছিলাম, প্লিজ রাগ করো না, একটা কথাই বলবো, নেক্সট বার অবশ্যই প্ল্যান করে যাব। তারপর বাড়ি আসার সময় আমরা একটু আইসক্রিম স্টোরে গিয়ে আইসক্রিম কিনে বাড়ির জন্য নিয়ে বাড়ি চলে এসেছিলাম। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, বেশ ভালো লাগলো। তবে সেদিন তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার খুব ঝগড়া ছিল, ঝগড়াটাও ওখানে গিয়ে মিটে গেছে। যখনই ঝগড়া হয় তখন এরকম একটা সুন্দর সুন্দর প্ল্যান হয়, আর ওই সেই প্ল্যানে আমাদের ঝগড়াটা ঝামেলাটা মিটে যায়। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো নীলিমার লাইফস্টাইল চ্যানেলে। আর যারা এখন আমার ফেসবুক ফলো করোনি নীলিমা বিশ্বাস, তারা অবশ্যই করো। ভালো লাগলে অবশ্যই লাইভটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে ফেসবুক থেকে ফলো করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। একটা কথা বলবো, প্লিজ কেউ রাগ করো না।